কি যাতনা বিষে বুঝি বেশি কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্লায়েন্ট কেয়ার ল অফিসের ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওমর মুসা ভুইয়া। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ আইনি জটিলতা নিয়ে, যা তদন্ত চলাকালীন সময়ে মামলার প্রেস ব্রিফিং সম্পর্কে। আমরা জানি বর্তমানে একটি হত্যা মামলা নিয়ে খুব আলোচনা সমালোচনা হচ্ছে, যা টক অফ দ্য কান্ট্রিতে পরিণত করে দিয়েছে ঝিনাইদহ 4 আসনের মাননীয় এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলা, যেটা হরহামেশাই আমরা টিভি, প্রেস, মিডিয়া বা যেখানেই চোখ রাখি ওটার বিভিন্ন আপডেট আমাদের সামনে চলে আসছে। কিন্তু এই বিষয়টা নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছে। আমরা পূর্বেও অনেক হত্যা মামলা নিয়ে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর ছিল, সেই মামলাগুলো নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কৌতূহল গুলা দেখেছি। এবং এইরকম কৌতূহল যেরকমটা চলছে আনোয়ারুল আজিম আনার হত্যা মামলা সহ পূর্বের কয়েকটা মামলা আছে, যেমন বুয়েট ছাত্র আবরার হত্যা মামলা, তাছাড়া রয়েছে নুসরাত হত্যা মামলা, এছাড়া ফেনীর যে উপজেলা চেয়ারম্যান ছিলেন তার হত্যাকাণ্ডকে ঘিরেও মানুষজনের খুব কৌতূহল বা জানার খুব আগ্রহ ছিল এবং টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল। বিভিন্ন প্রেস, মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সব বিষয় নিয়ে মানুষের আগ্রহের কমতি ছিল না। কিন্তু এইখানে আইনি কিছু ব্যাপার রয়েছে, যে ব্যাপারটা হচ্ছে আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র 39 DLR 470 মামলায় হাইকোর্ট ডিভিশন কিছু নির্দেশনা দিয়েছিলেন, যে তদন্ত চলাকালীন সময়ে মামলার প্রেস ব্রিফিং সংক্রান্ত বিষয়ে হাইকোর্ট যে নির্দেশনাগুলি দিয়েছিলেন সেগুলো হচ্ছে আমরা দেখে থাকি যে মামলার প্রেস ব্রিফিংটা হয়ে থাকে তদন্ত চলাকালীন সময়ে, যে পর্যন্ত ওই মামলার যে মেন নথি বা পুলিশ রিপোর্ট কোর্টে প্রেরণ করা হয়নি বা আসামিকে কোর্টে প্রেরণ করা হয়নি, তার পূর্বেই আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে পুলিশ অথবা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডিয়ার সামনে বিভিন্ন সময় বিভিন্নভাবে গণমাধ্যম কর্মীদের সামনে প্রশ্নোত্তর পর্বের মতো তারা বিভিন্ন তথ্য বা হালনাগাদ তথ্য দিয়ে থাকেন। এটা আসলে কতটুকু যৌক্তিক বা আইন কতটা সেটাকে প্রিভিলেজ দিয়ে থাকে। সত্যি বলতে পূর্বে যে কিছু মামলা ছিল সেই মামলাগুলো নিয়ে, যেমন নুসরাত হত্যা মামলা, তাছাড়া আবরার হত্যা মামলা বুয়েটের ছাত্র, তাছাড়া আরও কিছু হত্যা মামলা ছিল যেগুলোতে মানুষের আগ্রহের কমতি ছিল না। কিন্তু প্রকৃতপক্ষে যে আয়েশা সিদ্দিকা মিন্নি বনাম রাষ্ট্র 39 DLR 470 মামলায় হাইকোর্ট ডিভিশন যে নির্দেশনাগুলো দিয়েছেন সেগুলো হচ্ছে এই যে প্রেস ব্রিফিংটা পুরোপুরি যে তদন্ত চলাকালীন সময় তদন্ত রিপোর্ট পেশ করার পূর্বেই যেভাবে হচ্ছে মানুষজনকে জানানো বা বিভিন্ন মিডিয়ার সামনে ওই হত্যা মামলা নিয়ে কথা বলা, এগুলো কতটুকু যৌক্তিক সেটা নিয়ে হচ্ছে হাইকোর্ট ডিভিশন কিছু নির্দেশনা দিয়েছে। তার মধ্যে হচ্ছে এটি মানবাধিকারের দৃষ্টিভঙ্গি থেকে এটা অমর্যাদাকর এবং একই সাথে অনুমোদনযোগ্য। একই সাথে এটা আমরা জানি যে আইনসিদ্ধ ব্যাপার হচ্ছে কোনো অপরাধী যখন অপরাধ করে সেক্ষেত্রে আমরা আইনের ভাষায় সরাসরি তাকে অপরাধী বা ক্রিমিনাল বলতে পারি না যতক্ষণ পর্যন্ত না সে হচ্ছে প্রমাণিত হয় তার এই অপরাধটা সে এর সাথে রিলেটেড ছিল এবং সে এই অফেন্সটা তার দ্বারাই কৃত হয়েছে, এরকম যতক্ষণ পর্যন্ত আমরা শিওর হতে না পারি, প্রমাণিত সত্য হিসেবে আমাদের সামনে না আসে, কোর্টে প্রমাণ হয়, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে অভিযুক্ত বা অ্যাকিউজড বলে আমরা তাকে পরিচয় করে দিতে পারি। কিন্তু এইভাবে মিডিয়ার সামনে এসে তাকে এইভাবে দেশের সামনে মিসপ্রেজেন্ট করা হয়ে যেতে পারে এটা কখনো কখনো, কারণ আমরা দেখি যে মামলা চলমান সময়ে যেরকমটা হয়ে থাকে কিন্তু পরবর্তীতে অনেক সময় আসামি জাজমেন্টের সময় অনেকে অ্যাকুইটাল বা খালাস পেয়ে থাকে, তারা নির্দোষ প্রমাণিত হয়। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় মামলা চলাকালীন সময়ে ডিসচার্জ বা অব্যাহতি পেয়ে থাকে, কারণ তাদের ওই মামলার সাথে কোনো সংশ্লিষ্টতা ছিল না। এই ক্ষেত্রে দেখা যায় কি পূর্বে যে তাকে নিয়ে প্রেস ব্রিফিং করা হলো, মিডিয়ার সামনে তাকে উপস্থাপন করা হলো প্রকৃত অপরাধী হিসেবে, কিন্তু পরবর্তীতে সে যখন এখান থেকে মুক্তি পায় বা খালাস পায় বা অব্যাহতি পায়, সেক্ষেত্রে তার পরিবার, তার আত্মীয় স্বজন এবং তার সামাজিক অবস্থানটা কোথায় নেমে আসে, এই ব্যাপারটা
কথাটা আমরা কখনোই মাথায় রাখি না। এই দৃষ্টিকোণ থেকেও এটা তার পক্ষে যায় না, এটা তার বিপক্ষে যায় পুরোপুরি। পরবর্তীতে সমাজে সারভাইভ করা তার জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়, সে চিহ্নিত অপরাধী হিসেবে সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে যায়, পরবর্তী সময়টা তার জন্য স্ট্রাগলের হয়ে যায়। তাছাড়া তদন্ত চলাকালীন সময়ে যদি এরকম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিভিন্ন আপডেট দিতে থাকে পুলিশ কর্মকর্তারা, সেই ক্ষেত্রে দেখা যায় যখন মূল যে পুলিশ রিপোর্টটা কোর্টে প্রেরণ করা হয়, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সংযোজন বিয়োজন হতে পারে। তো এই ক্ষেত্রে জনমনে পরবর্তীতে চাঞ্চল্যকর একটা বা প্রশ্নের সৃষ্টি হতে পারে তদন্তের নিরপেক্ষতা নিয়ে। সো আমাদের একদম তদন্তটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমাদের উচিত নয় যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা পুলিশ র্যাবের কর্মকর্তারা এটা মিডিয়ার সামনে প্রচার করা বন্ধের জন্য আমরা জোর দাবি জানাই, কারণ এটা সম্পূর্ণ মানবাধিকারের পরিপন্থী বা ব্যক্তির জন্য অমর্যাদাকর এবং আইনে অননুমোদনযোগ্য। আশা করছি ব্যাপারটি বোঝাতে পেরেছি।